দেখুন, দুদিকে বক্তব্য আছে। প্রথমত, কোনো ব্যক্তি যদি কোনো উচ্চ পদে আছেন, তার আত্মীয় হন, তো তাকে আইনের মধ্যে আসতে হবে না, আইন অনুসারে তাকে ডাকা যাবে না। আমাদের দেশে একমাত্র রাষ্ট্রপতি এবং রাজ্যপাল ছাড়া কারোর সেরকম কোনো ছাড় দেওয়া হয়নি। অতএব কেউ প্রধানমন্ত্রীর আত্মীয় হন বা মুখ্যমন্ত্রীর আত্মীয় হন, সুপ্রিম কোর্টের জজের আত্মীয় হন বা হাইকোর্টের জজের আত্মীয় হন, তাকে আইন অনুসারে ডাকা যেতে পারে যদি সত্যি যে অপরাধের অভিযোগ আসছে সেটা পুলিশ তদন্ত করে দেখে যে অপরাধটা সত্যি, এবং ততবারই ডাকা যাবে যতবার সেই সত্যতা নিরূপণ করার জন্য দরকার। এখন এইটা নিয়ে বিতর্কের সৃষ্টি কেন হয়েছে যে তার স্ত্রী হাইকোর্টের জজ এবং সেখানে কতগুলো মামলা আছে, সে মামলাতে তিনি ঠিকভাবে তদন্ত যাতে হয়, তদন্তকারীদের সেরকম কিছু নির্দেশ দিয়েছিলেন লিখিত অর্ডারে 1, 2, 3, 4 করে। তো তারপরে তার সেই কাজকে চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টে, পরে সুপ্রিম কোর্টে গিয়েছিল শাসক দলের নেতা, কিন্তু সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দিয়েছে। স্বাভাবিকভাবে তারা ভয় পাচ্ছেন যে হাইকোর্টের জজ সাহেব যেরকমভাবে বলছেন, মানে মাননীয় বিচারপতি, তাহলে তার অপরাধের সাজা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই একটা দিক। যেহেতু এই বিরোধটা আগে আছে, তার জন্য এটা নিয়ে কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে হাইকোর্টের প্রায় সব জজের কাছেই কিছু সিকিউরিটি গার্ড পুলিশের তরফ থেকে দেওয়া থাকে। তো জাস্টিস অমৃতা সিনহার কাছে দেওয়া ছিল, সেই সিকিউরিটি দুজনকে তুলে নেওয়া হয়েছে। যে অন্য জাজদের কাছে সিকিউরিটি থাকছে তার তুলে নেওয়া হচ্ছে কেন? তো এই সবগুলো মিলিয়ে দেখলে একটা ডিজাইন চোখে পড়ে যে চাপ দেওয়া, যে বিচারপতি হয়েছে তো কি হয়েছে, আমরা শাসক দলের নেতা, আমাদের পক্ষে কেন রায় দেবে না, যদি না দেবে তাহলে তোমাকে ফল ভুগতে হবে। তো এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার যে শাসক দলের নেতারা যদি হাইকোর্টের জজ সাহেবকে ঠিক করে দেন যে তারা কিভাবে রায় দেবেন, এটার বিরোধিতা হওয়া উচিত। মানে স্যার, আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি যে এর আগেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এভাবেই সরানোর চেষ্টা করা হয়েছিল। তার মানে আপনি যেটা এক্ষুনি বলেন যে ভয় পাচ্ছেন, তার মানে বিচারপতি অমৃতা সিনহা যেভাবে আশঙ্কা করছেন যে তাহলে আমার অপরাধ প্রমাণ হয়ে গেলে সাজা হয়ে যেতে পারে। তাহলে স্যার আপনার কি মনে হচ্ছে যে বিচারপতি অমৃতা সিনহা তিনি টার্গেট হয়ে গেলেন শাসক দলের কাছে? তা সে ব্যাপারে তো কোনো রকম সন্দেহের অবকাশ নেই এখন। এর আগে শুধু জাস্টিস গঙ্গোপাধ্যায় নয়, জাস্টিস মান্থার বাড়ির কাছাকাছি পর্যন্ত পোস্টার মারা হয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট করার সিদ্ধান্ত হয়েছিল, জাস্টিস মান্থার এজলাস বয়কট করার সিদ্ধান্ত হয়েছিল। শুধু কেউ ঢুকছিল না তা নয়, অন্যদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় যে সে ব্যাপারে যে মামলাটা শুরু হয়েছিল, সে মামলা কোথায় হারিয়ে গিয়েছে। হাইকোর্টের জজ সাহেবরাও যে কোনো একটা মামলা শুরু হলে সেটাকে একটা সিদ্ধান্তে নিয়ে যাবেন, সেইটা করেননি। করলে আজকে হয়তো এতটা নাও হতে পারত। স্যার, 22শে ডিসেম্বর শুক্রবার ভবানী ভবনে বেলা 11টার সময় এই বিচারপতি অমৃতা সিনহার স্বামী, তিনিও আরেকজন আইনজীবী প্রতাপচন্দ্র দে, তাকে হাজিরা দিতে বলা হয়েছে সিআইডির তরফ থেকে। এখন ঘটনাচক্রে বর্তমান বিচারপতির যে এজলাসে অনেকগুলো যে মামলা চলছে, তার মধ্যে মানে গুরুত্বপূর্ণ মামলা চলছে, তার মধ্যে একটা তো সকলেই জানে যে সম্পত্তি মামলা, যেখানে তিনি বারবার কিন্তু ইডি এবং সিবিআই এর কাছে এই প্রশ্ন তুলেছিলেন যে 2014 সাল থেকে যে এই যে এত যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিসের, সেই সম্পত্তি কোথা থেকে আসছে, সেই আয়ের উৎস কি, এই বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিতে। এবং একই সঙ্গে তিনি এই প্রশ্নও তুলেছিলেন যে এর মধ্যে এই যে সময়সীমাটা যাচ্ছে পেরোচ্ছে, এর মধ্যে যদি সম্পত্তি হস্তান্তর হয়ে যায় অথবা সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়, তাহলে আপনারা কার কার পেছনে ছুটবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছিলেন এবং সেইভাবেই কিন্তু খুব কড়া নির্দেশ দিয়েছিলেন যে এই বিষয়ে তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে সেই বলে। তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন,
ওনার অর্ডারের যেটা কপি, সেটা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টে যে মামলাটা করেছিলেন অভিষেক ব্যানার্জি, তো তিনি কোর্ট করেছিলেন। তো সেই জাজমেন্টটা আমি পড়েছি। তিনি যে বিষয়গুলো আপনি বলছেন, প্রথমে তিনি খুব সাধারণ একটা অর্ডার দিয়েছিলেন যে পুরো বিবরণ দেয়া হোক। তো তারপরে যখন দেখা গেল যে তদন্তকারী সংস্থার লোকেরা দিচ্ছে না, মানে দিচ্ছে না কেন আমি বলছি, দিতে পারছে না বলছি, তদন্তকারী সংস্থা ইডি প্রেস নোট জারি করে বলেছিল যে লিপস অ্যান্ড বাউন্ড কোটি কোটি টাকার ভুয়ো লেনদেনে যুক্ত। তো লিপস অ্যান্ড বাউন্ডের অভিষেক ব্যানার্জি ডাইরেক্টর ছিলেন, এখন চিফ এক্সিকিউটিভ অফিসার। লিপস অ্যান্ড বাউন্ডসে কালীঘাটের কাকু ডাইরেক্টর ছিলেন, এখন চিফ অপারেটিং অফিসার। লিপস অ্যান্ড বাউন্ডসে অভিষেক ব্যানার্জির বাবা পরে ডাইরেক্টর হলে এখন পর্যন্ত ডাইরেক্টর। লিপস অ্যান্ড বাউন্ডসে অভিষেক ব্যানার্জির মা প্রথম থেকে আজ পর্যন্ত ডাইরেক্টর। তাহলে কোটি কোটি টাকা যদি ভুয়ো লেনদেনে যুক্ত হয়, তাহলে তো যারা এর ডাইরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ অপারেটিং অফিসার, তারা তো অপরাধী হবেন সে ভুয়ো লেনদেনের জন্যে। সেইটা ইডি তদন্তকারী সংস্থারা দিচ্ছিলেন না। যেমন তারা অভিষেক ব্যানার্জির সম্পত্তি বলে দুটো ইন্স্যুরেন্স পলিসি দিয়ে দায় শেষ করেছিলেন। তার একটা বাড়ি আছে আপনারা জানেন, প্রাসাদের মতো এলিভেটর লাগানো, তিনি দামি গাড়ি চড়েন। তো এই বাড়ি তার নামে কিনা, যদি তার নামে না হয় তাহলে কার নামে, সে জমি কবে কেনা হয়েছে, সে জমির দাম কত ছিল তখন, বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, গাড়ি কার নামে কেনা হয়েছে, কত টাকা দিয়ে কেনা হয়েছে। এই যে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিটার রেজিস্ট্রেশন প্রথমে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ছিল, পরে হরিশ মুখার্জি রোডের ঠিকানায় আসলো, পরবর্তীকালে নিউ আলিপুরের ঠিকানায় গেল। এটা কি করে গেল, রেজিস্টার কোম্পানির অনুমোদন নেওয়া হয়েছে কিনা। এই যে লতা ব্যানার্জির নামে আর একটা ফার্ম আছে, সেই ফার্মের তখন কত সম্পত্তি ছিল, এখন কত সম্পত্তি হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডসের প্রথমে তো একটা অথরাইজ ক্যাপিটাল ছিল, তার পেড আপ ক্যাপিটাল ছিল, এখন কত হয়েছে, কত কোটি টাকা কোন কোম্পানি থেকে লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে, কত কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডস থেকে অন্য কোম্পানিতে গিয়েছে, সেটা কেন হয়েছে, এর জন্য কারা দায়ী। উনি এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে সব একটু লিখে দিয়েছিলেন যে একদম পার্টিকুলার্স দিতে হবে। তো স্বাভাবিকভাবে তদন্তকারী সংস্থার লোকদের পালিয়ে যাওয়ার পথ তিনি রাখেননি। তো রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। সেই এসএসকেএম এর পক্ষ থেকে এমপিআই টেস্ট করা হবে কালীঘাটের কাকু। 2 মাস ধরে যার ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য সিবিআই হন্যে হয়ে ঘুরছে, তার ভয়েস স্যাম্পল টেস্ট তো এখনো পর্যন্ত করা হলোই না, উপরন্তু এসএসকেএম এর পক্ষ থেকে এমপিআই টেস্ট করতে চাইছে। তো তাহলে কি কালীঘাটের কাকুর কণ্ঠ সত্যিই খুব দামি? মানে প্রশ্নটা এই রকম যে তার কণ্ঠ যদি সত্যি সত্যি সিবিআই এর হাতে টেস্টিং এর স্যাম্পল হিসেবে চলে আসে, তাহলে কি অনেক বড় কোনো মাথারা এখানে ইনভলভ রয়েছে, এমন কিছু বেরিয়ে আসার সম্ভাবনা আছে কি মনে হয়? দেখুন, আপনার প্রশ্নের কতগুলো দিক আছে। প্রথম প্রশ্ন যে এসএসকেএমের ডাক্তারবাবুদের ভূমিকা, এটা আমরা এসএসকেএমের বাইরের ডাক্তারও এর সঙ্গে জড়িত আছেন। আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, আমরা দেখেছি পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে। যেমন পার্থ চ্যাটার্জিকে যখন তদন্তকারী সংস্থা ডাকছে তাকে বা জিজ্ঞাসাবাদ করতে চাইছে, তখন এসএসকেএম তাকে ভর্তি করে নিচ্ছে। যেবার এসএসকেএমের মুখ পুড়ল আমি বলতে পারি ডাক্তারবাবুদের, যে পার্থ চ্যাটার্জিকে ভর্তি করে নিয়ে শুধু সাধারণ ভর্তি না, আইসিইউতে পুরে দেওয়া হলো। কিন্তু কোর্টের অর্ডারে যখন তাকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে পরীক্ষা করা হলো, তারা বললেন যে তার এমন কোনো অসুখ নেই যার জন্যে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না বা কাস্টডিতে নেওয়া যাবে না। তাকে কাস্টডিতে নেওয়া হলো। এবং এসএসকেএমের রিপোর্ট যে ভুল ছিল, কেন্দ্রীয় সরকারের হাসপাতালের রিপোর্ট যে ঠিক ছিল, সেটা পার্থ চ্যাটার্জি বছরের অধিক কাল কাস্টডিতে থেকে, জীবিত থেকে সেটা প্রমাণ। এসএসকেএমের হাসপাতালের এখন উদ্দেশ্য হচ্ছে যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যাতে পরীক্ষা করা না যায়। শুধু আমাদের এখানে আমরা দেব না শুধু সেটা নয়, যখন কেন্দ্রীয় সরকারের হাসপাতাল তাকে নিয়ে যাওয়ার জন্যে কোর্টের অর্ডার নিয়ে তারা এখানে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে আসলেন, তাকে
তড়ি ঘড়ি সাধারণ বেড থেকে আইসিইউর বেডে দেওয়া হলো এবং সাধারণ বেড না পাওয়া যেতে বাচ্চাদের একটা বেডে নিয়ে সেখানে কার্ডিওলজিতে তাকে ভর্তি করে দেওয়া হলো এবং তার 2-1 দিনের মধ্যে দেখবেন যে 2-3টে বাচ্চা মারা গেল, তাদেরকে ভর্তি করা যাচ্ছে না। আর এই কালীঘাটের কাকুকে বাচ্চার বেডে ভর্তি করে ওখানে শুয়ে রাখা হয়েছে। কেন? যদি কেন্দ্রীয় সরকারের হাসপাতালে নিয়ে গিয়ে বলে যে না তার কিছু হয়নি, তার ভয়েস নেওয়া যাবে, তাহলে ভয়েস নেওয়া যাবে এবং টেস্ট হয়ে যাবে। এখন 3 নম্বর আসছে যে টেস্ট হয়ে গেলে অত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার এটা যে দেখুন ভয়েস অ্যানালিসিস করে বোঝা যায় যে এটা আমার ভয়েস কিনা আপনার ভয়েস কিনা। তো কালীঘাটের কাকুর যে কনভারসেশন পাওয়া গিয়েছে সেই ভয়েসটা কালীঘাটের কাকুর কিনা সেটা প্রথমে জানা যাবে। সেইটা ততটা বিপজ্জনক না, কিন্তু তার পরের স্টেপটা বিপজ্জনক। কীরকম বিপজ্জনক? যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সঙ্গে তো অন্য একজনের কণ্ঠস্বর, অন্য অনেকের কণ্ঠস্বর আছে সেখানে। তখন সেই সব কণ্ঠস্বরগুলি যার সঙ্গে কথা বলছেন তাকে তো কণ্ঠস্বর দিতে বলা হবে এবং সেই কণ্ঠস্বর যখন মিলে যাবে তাই অপরাধে তিনি যে অপরাধী সেটা প্রমাণিত হয়ে যাবে। সেটা যদি আমাদের শাসক দলের মানে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ভাইপোর দিকে যায় তাহলে তো কোনো কথাই নাই। এবং এরকম কোনো সম্ভাবনা না থাকলে এই এসএসকেএমের ডাক্তারবাবুরা এতটা মানে কি বলবো বেআইনি কাজ করতেন না। স্যার এই প্রসঙ্গে যেটা আর একটা প্রশ্ন খুব অবভিয়াসলি উঠে আসে সেটা হচ্ছে যে আজকে এসএসকেএম প্রাণপণ চেষ্টা করছে যেভাবে হোক কালীঘাটের কাকুকে বাঁচানোর এসএসকেএম বললে ভুল হবে। এসএসকেএমের কিছু সংখ্যক ডাক্তার যাদের নিজেদের স্বার্থ আছে এখানে, অবৈধ সুযোগ সুবিধা, তারা হয়তো নর্থ বেঙ্গলে ট্রান্সফার হতে চান না, তারা বাঁকুড়াতে ট্রান্সফার হতে চান না, ফলে এখানে থাকতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী নিজে মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট রাখতে হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি যা চাইছেন তাই তারা করছে। সেটা করেও যে তাদের খুব সুনাম হচ্ছে তা নয়। মমতা ব্যানার্জি নিজে বলে দিয়েছে যে এসএসকেএমে তার চিকিৎসা ভুল হয়েছে। মানে মমতা ব্যানার্জি এতটাই ডাক্তারদের থেকে ভালো ডাক্তার যে এসএসকেএমের চিকিৎসা যে ভুল করেছে সেটাও তিনি বলে দিয়েছেন। কিন্তু তারপরেও এই ডাক্তারবাবুদের লজ্জা শরম বলে কিছু নেই। নিজেদের সুযোগ সুবিধার জন্য এরা করতে পারেন না এরকম কোনো কাজ নাই। স্যার এ তো গেল ডাক্তারদের কথা, যে বিষয়টা খুব একটা খুব হাড়হিম করা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে আইনের ওপরে আমাদের দেশে তো সংবিধানের ওপরে কেউ নয়। এবার এই বিষয়টা নিয়ে যদি আইন মাফিক ইডি বা সিবিআই যেভাবে এগোচ্ছে সেক্ষেত্রে যদি আইনের পক্ষ থেকে দেশের আইন যদি এই নির্দেশ দেয় যে যেভাবেই হোক এসএসকেএম থেকে কালীঘাটের কাকুকে বের করে কোনো সরকারি কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালে সেখানে রেখে তার ভয়েস স্যাম্পলিং টেস্ট করা হবে, সেক্ষেত্রে কি এরকম কোনো সম্ভাবনা থাকে যে এই কালীঘাটের কাকুর প্রাণ সংশয় হতে পারে? এরকম ধরনের কি কোনো সম্ভাবনা আসতে পারে? দেখুন, একজন সাধারণ মানুষ হিসেবে আমার এরকম মন্তব্য করা উচিত নয়। যেহেতু আমি পেশার চিকিৎসক নয়, আমি ওনাকে দেখিও নি, কিন্তু উনি যখন ভর্তি ছিলেন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, উত্তর দিচ্ছিলেন, এমনকি একজনকে বলেছিলেন যে হবে তো তোর বাপের কি, এরকম প্রশ্ন বলছিলেন। তো অতএব উনার শরীর স্বাস্থ্য যে খুব খারাপ সেটা তো আগে দেখে বোঝা যায়নি, যখন অ্যারেস্ট করা হয়েছে তারপর শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে। দেখুন, উনার বক্তব্য ছিল যে আমার যে সাহেব অর্থাৎ অভিষেক ব্যানার্জি তাকে ছুতে পারে কারো ক্ষমতা নাই। তো এই ধারণা তার ছিল। এখন যখন দেখছে যে আমাকে তো ছুঁয়ে দিয়েছে, তো এবার তো সাহেবকে ছুতে পারে, অতএব তার শরীর খারাপ হওয়াটাও খুব অস্বাভাবিক নয়। স্যার এবারে আমরা একটু নিয়োগ দুর্নীতির দিকে যাই। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির এক আইনজীবী মন্তব্য করেছিলেন যে পেঁয়াজের খোসা যেমন একের পর এক ছাড়ালে পরতের পর পরত নতুন নতুন কিছু বেরিয়ে আসে, এই অপরাধটা এমনভাবেই ঘটেছে যে একের পর এক পরতে পরতে নতুন নতুন তথ্য উঠে আসছে। রেশন দুর্নীতিতে ইডি সূত্রে খবর সেটা হচ্ছে যে বাকিপুরকে নিয়ে দিল্লিতে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে দেখা গেছে যে দুর্নীতিতে লাস্ট 10 বছরে বাকিপুর 1000 কোটি টাকা কামিয়েছেন এই রেশন দুর্নীতি মামলার মধ্যে দিয়ে। তো এই 10 বছরে 1000 কোটি টাকা কামানো, এক বছরে 100 কোটি টাকা হচ্ছে, তো খুব বেশি বলেছেন বলে তো আমার মনে হচ্ছে না। দেখুন, রেশন দুর্নীতি তো অনেকগুলো ব্যাপার আছে। দেখুন, ভালো যে চাল বা গম কি আটা যেটা আসছে সেটা বেচে দিয়ে অর্ধেক দামে অন্য জিনিস কিনে দেওয়া তো অনেক টাকা হয়ে যাচ্ছে। এবং
সকলে রেশন ঠিকমতো তোলেন না, তাদের রেশনটা তোলা হয়েছে বলে পুরোটাই বিক্রি করে দিচ্ছে, তাতেও টাকা অনেক বেশি হচ্ছে। এবং এই যে আবার এই যে ধান কেটে রেশনের সঙ্গে যেগুলো যুক্ত আছে, যে ধান আপনি কিনলেনই না, নিজের লোকদের নাম করে কোথাও কেনা দেখালেন, কোথাও বেচা দেখালেন, তাতে যে টাকাগুলো হচ্ছে পুরো তারা নিয়ে নিচ্ছেন। ফলে এখানে যেহেতু রাজ্যের সর্বোচ্চ প্রশাসন এই দুর্নীতির সঙ্গে যুক্ত, অতএব তারা কোনো রকম তো ভয় পায়নি। আর একটা কথা মনে রাখবেন যে দেখুন, কলকাতা পুলিশের একাধিক জায়গায় কেস হয়েছিল রেশন দুর্নীতি নিয়ে, এই রাজ্য পুলিশেরও কৃষ্ণনগর, ধুবুলিয়া, নবদ্বীপ এসব জায়গায় কেস হয়েছিল, কিন্তু একটা পর্যায়ের পর আর সেগুলো এগোয়নি। কেন? দেখুন, তখন জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করার দরকার ছিল না। মমতা ব্যানার্জি যদি ডেকে বলতেন যে দেখো এসব দেখা যাচ্ছে, এগুলো বন্ধ করুন, তাহলে কিন্তু জ্যোতিপ্রিয়কে আজকে জেলে যেতে হতো না। কিন্তু যেহেতু পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীও এর সঙ্গে যুক্ত, অতএব পুলিশ এই ইঙ্গিতটা পেয়ে গিয়েছেন তার উপরের অফিসারদের কাছ থেকে যে এ কেস তদন্ত করা যাবে না, তারা তদন্ত করেনি। ফলে যখন আজকে কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়েছে, তখন এনার জেলে চলে যাচ্ছেন, কিছু কথাই জানা যাচ্ছে। সব দুর্নীতি তো এখনো বাইরে আসেনি। আপনি 1000 কোটি টাকার কথা বলছেন, যে পুরোটা তদন্ত হলে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি বেরোবে। এই যেটা আপনি এক্ষুনি বললেন যে কয়েক হাজার কোটি টাকার বেরোবে, এই একই কথা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা গোয়েন্দা, তারাও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন যে পরবর্তীকালে আরও অনেক টাকার অঙ্ক পাওয়া যাবে, এবং একই সঙ্গে এখানে অনেকগুলো, শুধুমাত্র বাকিপুরের সংস্থাই নয়, আরও অনেকগুলো সংস্থা যুক্ত রয়েছে বলে তাদের মনে হচ্ছে। এবং একই সাথে আরেকটা জিনিস মনে হচ্ছে যে শুধুমাত্র এর যে লভ্যাংশ, সেটা যে শুধু বালুই নিয়েছেন এমন নয়, মানে আরও কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব এর মধ্যে ইনভলভ থাকতে পারেন। আপনার কি মনে হয় সে ব্যাপারে? দেখুন, আমি তো এ ব্যাপারে খুব পরিষ্কার কথাবার্তা বলি। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী, তো সে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীকে, তো মুখ্যমন্ত্রীকে অংশ দিচ্ছেন না, জ্যোতিপ্রিয় মল্লিক চালিয়ে যাচ্ছেন। আমাদের এ রাজ্যে এটা সম্ভব? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এ রাজ্যে কিছু হয়? চিড়িয়াখানায় সিংহের বাচ্চা হলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা না হলে তার নামকরণ হয় না। এই বাথরুম কেউ তৈরি করলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া সেটার উদ্বোধন হয় না। তো পার্থ চ্যাটার্জির ঘাড়ে কটা মাথা আছে, না জ্যোতিপ্রিয় মল্লিকের ঘাড়ে কটা মাথা আছে যে তারা ওই তার অনুমতি এবং অনুপ্রেরণা ছাড়া এরকম হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যাচ্ছেন? ঢাকায় কুট্টিরা একটা কথা বলে যে কোয়েন না বাবু, ঘোড়ায় আসবো। তো আপনারা যে প্রশ্ন করছে, তো ঘোড়ায় আসবো। কুণাল ঘোষ একটা মন্তব্য, 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই তার জায়গায় আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর পদে আসীন হবেন। এ বিষয়ে কি বলবেন? দেখুন, বাংলায় একটা কথা আছে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। তো কুণাল ঘোষকে আমি পাগল বলতে পারি না, কিন্তু কুণাল ঘোষ ধরে নিচ্ছে যে 36 সাল পর্যন্ত তৃণমূলই ক্ষমতায় থাকবে, তারপরেও থাকবে। তো এইটা কতটা গ্রহণযোগ্য? আমি তো বলছি যে এই মুহূর্তে রিগিং না করে ভোট করা হোক, তৃণমূল ক্ষমতায় থাকবে না। তো তাহলে এই তিনি যেটা বলছেন সেটা আদৌ কোনো বিশ্বাসযোগ্য কথাই নাই। আর কুণাল ঘোষ কে সেটা দেখুন। কুণাল ঘোষকে তো ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ অ্যারেস্ট করেছিল। কুণাল ঘোষ তখন বলেছিলেন যে মমতা ব্যানার্জি সারদা মিডিয়া সেলের সব থেকে বেশি সুবিধাভোগী, মমতা ব্যানার্জি কাপুরুষ, তাকে অ্যারেস্ট করা হলো, আমার সামনাসামনি বসিয়ে জেরা করা হোক। তিনি তৃণমূলের A to Z সকলে যুক্ত। কুণাল ঘোষ এরকম কথাও বলেছিলেন যে মুখ্যমন্ত্রী, আরও 6 জন মন্ত্রী, 8 জন এমপি এই চিটফান্ডের সঙ্গে সরাসরি যুক্ত। তো তারা এর প্রতিবাদ করবে কি করে? কুণাল ঘোষ এও বলেছিলেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্যে আমি আমরণ অনুসরণ শুরু করেছি। 13 সালের কথা। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি।
13 সাল থেকে 23 সাল পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন এবং দিব্য সুন্দর বেঁচে আছেন। তো এটা যেরকম অসম্ভব, কুণাল ঘোষের কথা সেরকম। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।